জাহিনের গাড়ি পার্টি অফিসের সামনে এসে থামলো। গেটের বাইরে থেকে বুঝতে পারছে ভেতরের পরিবেশ বড্ড রমরমা হয়ে আছে। এত গাড়ি, এত মানুষ এখানে কেন সেটা বুঝতে পারছে না জাহিন। দারোয়ান জাহিনের গাড়ি দেখে গেট খুলে দেওয়ার সাথে সাথে জাহিন ভেতরে প্রবেশ করে। পার্টি অফিসের খোলা জায়গায় চারিদিকে বাউন্ডারি দেওয়া। জাহিন গাড়ি পার করে গাড়ি থেকে নেমে অন্য গাড়িগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পারে এই গাড়িগুলো মেয়রের গাড়ি। জাহিনকে দেখে তার দলের ছেলেরা এগিয়ে এলো। ছেলেগুলোর মাঝে রাসেল নামের একটি ছেলে বলল, ভাই, মেয়র খলিল তালুকদার এসেছেন। জাহিন হাঁটা অবস্থায় চোখে মুখে কাঠিন্যতা রেখে বলে, হঠাৎ এখানে আসার কারণ কি? জানি না ভাই। আমাকে আগে ইনফর্ম করিসনি কেন উনি যেখানে এসেছেন? মাসুম বলে। করেছিলাম ভাই, কিন্তু আপনি ফোন ধরেননি। জাহিন আর কথা বাড়ায় না। তার ফোন সাইলেন্ট থাকার কারণে ধরতে পারেনি কল। জাহিন পার্টি অফিসের বারান্দায় আসতেই মাসুম বলে, ভাই, আপনার কেবিনে আছেন মেয়র সাহেব। জাহিন সোজা নিজের কেবিনে চলে যায়। কেবিনে ঢুকতেই দেখে খলিল তালুকদার সোফায় বসে পায়ের উপর পা তুলে আয়েশ করে মনের সুখে চা পান করছেন। মনে হচ্ছে যেন চা নয়, অমৃত পান করছেন। জাহিন খলিল তালুকদারকে দেখে চল শক্ত করে নেয়। খলিল তালুকদার কারো উপস্থিত বুঝতে পেরে দরজার দিকে তাকিয়ে জাহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কি হাসি রেখে বলেন, আরে জাহিন যে, এসো এসো, এতক্ষণ তোমারই অপেক্ষা করছিলাম। খলিল তালুকদারের কথায় মনে হচ্ছে যেন জাহিনের অফিসে উনি নয়, জাহিন ওনার অফিসে এসেছেন। জাহিন কিছু না বলে সোজা নিজের ডেস্কে গিয়ে চেয়ারে বসে পড়ে। খলিল তালুকদার ভেবেছিলেন হয়তো জাহিন তার সাথে সোফায় বসবে, কিন্তু জাহিনকে এমনটা করতে দেখে খলিল তালুকদার হাসি হাসি মুখে বলেন, ও আচ্ছা, ওখানে আরাম করে বসবে তাই তো? ঠিক আছে, আরাম করে বসো। আমি বরং তোমার সামনের চেয়ারে এসে বসছি, যেহেতু এটা তোমার অফিস। খলিল তালুকদার উঠে চেয়ারে বসতে যাবেন, সাথে সাথে জাহিন গম্ভীর গলায় বলে, এখানে আসার কারণটা জানতে পারি কি? খলিল তালুকদার পায়ের উপর পা তুলে বসে না জানার ভান ধরে বলেন, নিউজে দেখলাম তোমার নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি নাকি গুজব? জাহিন বুঝতে পারছে খলিল তালুকদার ইচ্ছে করে তার সাথে এমন আচরণ করছে তাকে বিভ্রান্ত করার জন্য। জাহিন আগের ন্যায় বলে, সত্যি আমার বিয়ে হয়েছে। খলিল তালুকদার মাথা উপর নিচ করে বলেন, ও আচ্ছা আচ্ছা। এটা জানার জন্য কি এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছেন? এই না না, তোমাকে নতুন জীবনে পা রাখার জন্য অভিনন্দন জানাতে এসেছি। এমন সময় খলিল তালুকদারের ফোন বেজে ওঠে। ফোনটা কানে ধরে বলেন, ভেতরে নিয়ে আসো। কথাটা বলার সাথে সাথে একটা ছেলে 5 কার্টুন মিষ্টির প্যাকেট নিয়ে ভেতরে ঢুকলো। জাহিন সরু চোখে তাকিয়ে খলিল তালুকদারের কার্যকলাপগুলো দেখছে। ছেলেটা মিষ্টির প্যাকেটগুলো টেবিলের উপর রেখে চলে যায়। জাহিন মিষ্টির প্যাকেটগুলোর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আর ভরাট গলায় বলে, এগুলো কি? খলিল তালুকদার ঠোঁটের কোণে হাসি রেখে বলেন, মিষ্টি। 5টা প্যাকেটের ভেতরে 5 রকমের মিষ্টি আছে, তাও আবার দামি দামি মিষ্টি সবগুলা। তোমার বিয়ের খবর শুনে তো আর খালি হাতে আসা যায় না, আর আবার তো 3 মাস পরে মিষ্টি নিয়ে তোমার কাছে হাজির হতেই হবে। জাহিন তীক্ষ্ণ চাহনি দিল খলিল তালুকদারের দিকে আর বলে, আর 3 মাস পরে কিসের জন্য মিশনে আসতে হবে? 3 বারের মতো মেয়র পদে বিজয় হওয়ার মিষ্টি। জাহিন নিঃশব্দে হেসে পেপার ওয়েটার ঘুরাতে ঘুরাতে বলে, এবারের মিষ্টিটা হয়তো আপনি খাওয়াতে পারবেন না মেয়র সাহেব। জাহিনের কথাটা শুনে খলিল তালুকদারের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু ঠোঁটের কোণের হাসি রেখে বলে, জ্যোতিষী হলে কবে থেকে তুমি জাহিন? এতদিন জেনে এসেছি তুমি নেতা, এখন দেখা যাচ্ছে জ্যোতিষীর খাতায় নাম লিখিয়ে ফেলছো। জাহিন পেপার ওয়েটারটা থামিয়ে বাঁকা হেসে বলে, কিছু ভবিষ্যৎ জ্যোতিষী না হয়ে ও জানা যায় মানুষের কাজকর্ম দেখে।
খলিল তালুকদার কপট রাগ দেখিয়ে বলে। কাজকর্ম মানে কি এমন কাজকর্ম দেখলে আমার যে আমি আগামী নির্বাচনে জিততে পারবো না? বলে দিলে তুমি। সেটা আপনি একা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন কে কি করছেন আর কি কি করতে চাইছেন। খলিল তালুকদার বসা থেকে উঠে দাঁড়িয়ে উঁচু গলায় বলেন। তুমি কিন্তু আমাকে অপমান করছো জাহিন। এখানে অপমানের কি দেখলেন আপনি? বেশি উড়ো না জাহিন, পরে তোমার ভাই ওরহানের মতো ওকালে ঝড়ে পড়ে যাবে মুখ থুবড়ে। আর যদি ভেবে থাকো তুমি মেয়র পদে এইবার প্রথমবারের মতো দাঁড়িয়ে জিতে যাবে, তাহলে তুমি সেটা ভুল ভাবছো। তোমার চাচা আমার সাথে দুবার হেরেছে, এবার তুমিও হারবে। আর সাথে হয়তো তোমার আরেকটা ভাইও হারাতে পারো গতবারের মতো। জাহিন চুপ করে চল শক্ত করে রেখে খলিল তালুকদারের প্রত্যেকটা তিক্ততার ভরা কথাগুলো হজম করে নিল। চাইলে অনেক কিছু বলে দিতে পারত, কিন্তু সে চায় না এই শান্ত পরিবেশটা নষ্ট করতে, তাই মৌন থাকাই শ্রেয় মনে করলো। কিছু কিছু জায়গায় নিজের জবাব নষ্ট না করাই ভালো, তাতে নিজের মান সম্মান দুটোই বাঁচে। খলিল তালুকদার আবার বলেন। জননেতা আছো, জননেতায় থাকো, পৌরসভার মেয়র হতে এসো না জাহিন। সবাইকে সব কিছুতে মানায় না। জাহিন মাথাটা নিচু করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে অনামিকা আঙ্গুল দ্বারা চোখের ভ্রুটা চুলকিয়ে খলিল তালুকদারের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে। কাকে কিসে মানায় আর না মানায় সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না মেয়র সাহেব। তার মানে তুমি নির্বাচনে দাঁড়াবে? কেন, আপনাকে নিজের উপর আত্মবিশ্বাস নেই নাকি? নাকি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন এবার নির্বাচনে? খলিল তালুকদার জাহিনের দিকে তর্জনী তাক করে বলে। ঠিক আছে, তাহলে নির্বাচনের মাঠেই আমাদের দেখা হবে। ভেবেছিলাম এবারের নির্বাচনে শেখ পরিবারের কারো সাথে নির্বাচনের মাঠে মুখোমুখি হতে হবে না, কিন্তু তুমি তা হতে দিলে না জাহিন। কথাটা বলে খলিল তালুকদার চলে যেতে নিবে, তখনই জাহিন বলে। আপনার দামি দামি আনা মিষ্টিগুলো নিয়ে যান মেয়র সাহেব। খলিল তালুকদার কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান। খলিল তালুকদার চলে যেতেই জাহিন পেপার ওয়েটটা ছুঁড়ে মারে দেওয়ালে। পেপার ওয়েটটা কাচের হওয়ায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুহূর্তের মাঝেই। জাহিন খুব ভালো করেই জানে তার ভাইয়ের মৃত্যুর পেছনে খলিল তালুকদারের হাত আছে, কিন্তু সবটা এমনভাবে সাজিয়েছে যে প্রমাণ করার মতো কোনো উপায় রাখেনি যে এই খলিল তালুকদারই এই জঘন্য কাজটা করেছে। তবে জাহিন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একদিন ঠিকই নিবে। বাইরে দাঁড়িয়ে থাকা রাসেল, মাসুম আর অন্যান্য ছেলেরা কাজ ভাঙ্গার বিকট আওয়াজ শোনার পরেও ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। ভাই যে তাদের ভীষণ রেগে গেছে সেটা খুব ভালো করেই টের পাচ্ছে। 5 মিনিট পর জাহিন নিজের থেকেই মাসুম আর রাসেলকে ডাক দেয়। ওরা ভেতরে ঢুকতেই জাহিন বলে। এই মিষ্টিগুলো গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেন। মাসুম ঠোঁট ভিজিয়ে ভয়ে ভয়ে বলে। ভাই আমরা খাবো না। মাসুম কথাটা বলার সাথে সাথেই রাসেল কুনোই দিয়ে গুঁতো মারে। এই ছেলের মুখে শুধু খাওয়ার কথা, কখন কথায় কি যে বলতে হয় সেটা এখনো বুঝলো না। জাহিন চোখ তুলে মাসুমের দিকে তাকাতেই মাসুম স্লান কণ্ঠে বলল। আপনি বললে খাবো ভাই, এছাড়া খাবো না। জাহিন শান্ত গলায় বলে। যদি মন চায় তাহলে খেতে পারিস। মাসুম খুশি হয়ে বলে। আয় ভাই। রেহানের কোনো খোঁজ পেয়েছিস? না ভাই, পাইনি এখনো, তবে গাড়ির হদিশ পাওয়া গেছে। যেহেতু রিহান ভাইকেও পেয়ে যাব। ওকে পেয়ে থাকলে ওর কাছে যাবি না, ওর আশেপাশে থেকে ওকে নজর রাখবে। জি ভাই। আর ওই বৃদ্ধ মহিলার বয়স্ক ভাতা পাওয়ার কাজ কতটুকু এগিয়েছে? আগামীকালকের মাঝেই হয়ে যাবে ভাই। ঠিক আছে, এবার যা তোরা। মাসুম আর রাসেল মিষ্টির প্যাকেটগুলো নিয়ে বের হয়ে যায়। জাহিন চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে দেয় চেয়ারে। সত্যি কি গতবারের মতো এবারও নির্বাচনেও তাকে কোনো আপনজন হারাতে হবে? কিন্তু না, আগের বার যা হওয়ার হয়ে গেছে। এবার নির্বাচনে কোনো রকম গাফিলাতি করবে না সে। আগের বার সে যথেষ্ট কাঁচা ছিল এই রাজনীতির জগতে, কিন্তু এখন এই রাজনীতির জগতে কে কি করতে পারে একটু হলেও সে ধরতে পারে। সকল ইম্পর্টেন্ট কাজ শেষ হতে হতে 12:30 বেজে যায়। পার্টি অফিস থেকে বের হতে জাহিনের। এদিকে জহুরা বেগম বারবার ছেলেকে ফোন করে তাড়া দিচ্ছেন বাড়িতে আসার জন্য। জাহিন কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে যায়।
সেখানে সবাই আছে। জাহিনকে দেখা মাত্রই সবাই দাঁড়িয়ে পড়ে। জাহিন হাত দিয়ে ইশারা করে সবাইকে বসতে। জাহিন তিয়াসকে ডাক দেয়। তিয়াস জাহিনের কাছে এসে বলে। জি ভাই। জাহিন গাড়ির চাবিটা তিয়াসের কাছে দিয়ে বলে। গাড়িটা ড্রাইভ করতে আজকে, আর বিকেলের দিকে সবাই বাড়িতে চলে যাবে। জাহিনের কথা শুনে সবাই একসাথে আচ্ছা বলে। বৌভাতের জন্য অয়ন্তীকে মেরুন কালারের শাড়ি পরানো হয়েছে। আটপৌরে ভাবে পার্লার থেকে লোকজন এসেছে অয়ন্তীকে সাজাতে। পার্লার থেকে আসা লোকজনকে অয়ন্তী বারবার বলে যাচ্ছে যেন তাকে লাইট মেকআপ না করায়। ছোট্ট থেকেই তার এসব সাজগোজের প্রতি কোনো রকম আগ্রহ নেই। যারা অয়ন্তীকে বলে, ভাবি তুমি শান্ত হয়ে বসো, তারা তোমাকে না একদম হেভি মেকআপ করাবে না, হালকা মেকআপই করাবে, তুমি চিন্তা করো না। অয়ন্তীর কথা মতোই অয়ন্তীকে হালকা মেকআপ করানো হয়। চুলগুলো খোপা করে তাতে কৃত্রিম লাল গোলাপের ফুল গুজে দিয়েছে। মাথায় লাল রঙের দোপাট্টা দেওয়া, হাতে গলায় সোনার গয়না, কোমরে কোমরবন্দি পরিয়ে শাড়িটাকে সুন্দর করে সেট করে দিয়েছে। এই হালকা সাজেই অয়ন্তীকে ভারী মিষ্টি লাগছে। বিশেষ করে নাকের ডায়মন্ড নথটা পড়তে যেন আরও বেশি সুন্দর লাগছে। যারা অয়ন্তীকে আপাতমস্তক দেখে বলে, ভাবি তোমাকে আজকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর যাই হোক, ভাইয়া তোমাকে দেখে প্রেমে পড়তে বাধ্য হবেই হবে। অয়ন্তী লজ্জায় মাথা নুয়ে নেয়। মেয়েটা এই একদিনে এতটা ফ্রি হয়ে যাবে তার সাথে অয়ন্তী ভাবতে পারেনি সেটা। কিন্তু অয়ন্তীর এটা ভেবে আরও বেশি লজ্জা লাগছে। আজকে রাতে জাহিনের সাথে একই রুমে কি করে থাকবে সে। ভাবতেই অয়ন্তীর সমস্ত কায়া বারবার কেঁপে উঠছে, গলা শুকিয়ে আসছে। কি অপেক্ষা করছে আজকের রাতটা তার জন্য। গাড়ির অর্ধেক রাস্তায় আসতেই জাহিন তিয়াসকে বলে, আগে ব্যাংকে চল, তারপর বাড়িতে। জি ভাই। ব্যাংক থেকে ফিরে বাড়িতে ঢুকতেই আহানের কান্নার শব্দ ভেসে আসে জাহিনের কানে। ছেলেটা এমনভাবে কান্না করছে যেন মনে হচ্ছে তার কাছ থেকে তার প্রিয় জিনিসটা কেউ নিয়ে গেছে। জাহিন তার চাচিকে উদ্দেশ্য করে বলে, চাচি, আহান এইভাবে কান্না করছে কেন? আর বলো না, ওর ক্যামেরার মেমোরি কার্ড নাকি কে চুরি করে নিয়ে গেছে, তাই কান্না করছে। সবাই বলেছে একটা নতুন মেমোরি কার্ড এনে দেব, কিন্তু তারপরেও ছেলেটা কান্না থামার নামই নেই। তার নাকি পুরনো মেমোরি কার্ডটাই লাগবে। এখন তুমিই বলো, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর ওর মরা কান্না শুরু করে দিয়েছে। এতক্ষণ সবাই মিলে বোঝালেও এখন যে যার কাজে চলে গেছে, পড়ে রইলাম আমি। জাহিন চাচির কথাটা শুনে জিহ্বায় কামড় দিয়ে মনে মনে বলে, কি রে, মেমোরি কার্ডটা তো আমার কাছে। জাহিন মুস্কি হেসে আহানের কাছে গিয়ে বলে, আহান ভাইয়ের সাথে চল, ভাই তোকে আগের মেমোরিটা খুঁজে বের করে দিবে। আহান কান্না ভেজা গলায় বলে, সত্যি দেবে? হুম। রুনা আক্তার চলে যান। যেহেতু জাহিন চলে এসেছে, এবার আহান ঠান্ডা হবেই। জহুরা বেগম ছেলের কণ্ঠ শুনে রান্নাঘর থেকে এসে বলেন, জাহিদ এসেছিস, জলদি তৈরি হয়ে নে বাবা। হুম। জাহিন আহানকে নিয়ে উপরে চলে যায়। এদিকে জহুরা বেগমের ফোন বেজে ওঠে। জহুরা বেগম ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ছোট ছেলে ফোন করেছে। জহুরা বেগম তাড়াতাড়ি নিজের রুমে ঢুকে দরজা লক করে কল রিসিভ করতেই ওপাশ থেকে রিহান আহ্লাদি গলায় বলে, মা, আমি বাড়ি চলে আসি। আমি একা একা থাকতে পারছি না। এইদিকে ভাইয়ার বিয়ে হচ্ছে, আর আমি ভাইয়ার একমাত্র ভাই হয়ে ভাইয়ের বিয়েতে থাকতে পারছি না। এই কেমন ভাগ্য আমার। জহুরা বেগম ছেলেকে বোঝানোর স্বরে বলে, এখন তুই যদি আসিসও তোর বাবা তোকে আস্ত রাখবে না, তাই আর কিছুদিন সহ্য করে নে বাবা। কিছুদিন মানে ঠিক কতদিন সহ্য করতে হবে আমাকে মা? এমন সময় ভেসে আসে রুনা আক্তারের গলা। ভাবি, অয়ন্তী বাড়ি থেকে লোকজন চলে এসেছে, তুমি তাড়াতাড়ি এসো। জহুরা বেগম জায়ের কথা শুনে ছেলেকে বলে, তোর সাথে পরে কথা বলি বাবা, এদিকে অনেক কাজ পড়ে আছে। কথাটা বলেই জহুরা বেগম ফোন কেটে দেয়। রিহান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজেও বিছানায় চিত হয়ে শুয়ে আফসোসের স্বরে বলে, কোন মাইন কাছে ভাই পড়লাম রে আমি। কোন দুঃখে যে মায়ের এই আজাইরা প্ল্যানে সামিল হতে গেলাম। জীবনে আর যাই হোক, মায়ের সাথে আর কোনো বিষয়ে লেনদেন করব না।
আল্লাহ তোমার এই বান্দার উপর রহম নাজিল করো, যেন খুব তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে যেতে পারে। এই লোকজুরি আর ভালো লাগছে না। খলিল তালুকদার বাড়িতে এসেই ছেলেকে হাঁক ছেড়ে ডাকে। লিপা বেগম রান্নাঘরের কাজ করছিলেন। স্বামীর এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বসার ঘরে এসে বলেন, কি হলো, এভাবে ছেলেকে ডাকছেন কেন? খলিল তালুকদার জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার ছেলে কোথায়? হবে কোথাও হয়তো। ওকে ফোন দিয়ে এক্ষুনি আসতে বলো বাড়িতে। কি হয়েছে বলবেন একটু? তোমার এত কিছু জানতে হবে না, যেটা করতে বলেছি সেটা করো আগে। স্বামীর এমন ধারা চিৎকার শুনে অন্তর আত্মা কেঁপে ওঠে লিপা বেগমের। 32 বছরের সংসার জীবনে এমন চিৎকার চেঁচামেচি শুনে অভ্যস্ত হয়ে আছেন লিপা বেগম। তাই এখানে আর দাঁড়িয়ে না থেকে অন্য রুমে গিয়ে ছেলেকে ফোন করে জলদি বাড়িতে আসতে বলেন। সাদিক সবেমাত্র বন্ধু মহলে এসে যোগ দিয়েছেন। মায়ের ফোন পেয়ে আর দেরি না করে তালুকদার ম্যানশনে এসে হাজির হয়। বাড়িতে প্রবেশ করে বাবাকে এমন রাগী রাগী চেহারায় নিয়ে বসে থাকতে দেখে সাদিক বলে, কি হয়েছে আব্বা? খলিল তালুকদার ছেলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেন, নির্বাচনের আগের 3 মাসে 5 বছরের যত কাজ ফেলে রেখেছি সবটা পূরণ করতে হবে। খলিল তালুকদার ছেলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে। সাদিক বাবার মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক হয়ে যায়। যে লোক এই সব কাজ নিজে থেকে এড়িয়ে যায়, আজ কিনা সেই লোক নিজে থেকেই এসব করতে বলছে। মানে তার আব্বার কি মাথা খারাপ হয়ে গেছে? জাহিনের সাথে দেখা করে এসে সাদিক সোফায় বসে ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলে, কি বলছেন আব্বা? এই 3 মাসে 5 বছরের জমে থাকা অধিকাংশ সকল কাজ কি করে শেষ করব? খলিল তালুকদার চিৎকার করে বলেন, আমি কিচ্ছু জানি না। এই 3 মাসে জনগণের কাছে ভালো সাজতে হবে আমাদের। একবার শুধু নির্বাচনে জিতে যাই, তারপর আমি ওই জাহিনের থোঁতামুখ ভোঁতা করে দেব। আমাকে এই মেয়র খলিল তালুকদারকে বলে এইবারের নির্বাচনে আমি হেরে যাব। ওকে আমি জিতিয়ে দেখিয়ে দেব আমার দৌড় কত দূর পর্যন্ত। চাচাকে রাজনীতি জীবন থেকে চিরতরে সরিয়ে দিয়েছে, এবার ভাতিজাকেও চিরতরের জন্য সরিয়ে দেব রাজনীতির মাঠ থেকে। আব্বা, সবেই বুঝলাম আপনার কথা, কিন্তু হঠাৎ করে নির্বাচনের 3 মাস আগে আমরা যদি এসব কাজ শুরু করি তাহলে জনগণরা তো ধরে ফেলবে যে আমরা তাদের ভোট পাওয়ার লোভে এমনটা করেছি। যাদের 5 বছরের কোনো খবর ছিল না তারা হঠাৎ করে নির্বাচনের আগে আগে এসে ভালো ভালো কাজ শুরু করে দিয়েছে। তখন তো তা দেখে জনগণরা আমাদের উপরে মনে মনে ক্ষেপে যাবে। ছেলের কথা শুনে খলিল তালুকদার হুঙ্কার দিয়ে বলেন, তোকে এত কথা বলতে বলেছে কে? তুই দুনিয়াতে আগে এসেছিস নাকি আমি এসেছি? তাই আমি যেটা বলছি সেটা কর, আর আগামীকাল থেকেই শুরু করবি কাজগুলো। সাদিক নিচু গলায় বলে, জি আব্বা। এবার যা এখান থেকে। সাদিক বেরিয়ে যায় বাড়ি থেকে। সাদিক মনে মনে জানে এইবারের নির্বাচনে তার বাবা হারবে। এই 3 মাস তার বাবার লোক দেখানোর জন্য যতই ভালো কাজ করুক না কেন, জনগণরা এই লোক দেখানোর কাজে ভুলবে না। তারা যা বুঝার বুঝে গেছে। আর তার উপরে তার বাবার প্রতিপক্ষ শেখ আফজার জাহিন দাঁড়াবে এবারের নির্বাচনে। গত 10 বছরের মাঝে শেষ 5 বছর তার আব্বা জনগণের পাশে দাঁড়ানোর তো দূরের থাক, চোখের দেখেও নি তাদের। আর জাহিন ভাই তার উল্টো সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। সেই হিসেবে জাহিন ভাইয়ের জেতার সম্ভাবনা একটু বেশি। সাদিক বাইকে বসতে যাবে, ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে। সাদিক ফোনের স্ক্রিনে ভেসে থাকা বনু নামটা দেখে মুচকি হেসে কল রিসিভ করে কানের কাছে ফোন নিয়ে কোমল স্বরে বলে, কেমন আছে আমার বনুটা? ফোনের ওপাশে থাকা সানা আহ্লাদি গলায় বলে, আমি ভালো নেই ভাইয়া। সাদিক গলার স্বর কঠিন করে বলে, কেন? কে কি বলেছে আমার বনুটা? শুধু নামটা একবার বল, তাকে মাটিতে পুঁতে ফেলবো একেবারে। ভাইয়ের এমন কথা শুনে সানা ঝটপট উত্তর দেয়, না না, কেউ কিছু বলেনি আমাকে। আসলে তোমাদের ছাড়া হোস্টেলে থাকতে আর ভালো লাগে না। সাদিকের মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। তারও যে আদরের ছোট বোনটাকে ছাড়া থাকতে কষ্ট হয়, কিন্তু তার কিছুই করার নেই।
এই নোংরা পরিবেশ থেকে ফুলের মতো বোনকে রক্ষা করতেই হোস্টেলে পাঠানো। সাদিক বোনের মন ভালো করতে বলে, আমি আগামীকাল আসবো তোরা কাছে। না না, এখন আর আসতে হবে না তোমাকে। আর কদিন পরেই তো বার্ষিক পরীক্ষা, তখন পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি এসে আমাকে নিয়ে যেও। আচ্ছা, ভালো করে খাওয়া দাওয়া করবি কিন্তু। তুমিও। রাখি এখন। হুম। জাহিন আহানকে তার মেমোরি কার্ডটা ফিরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় তৈরি হতে। আর যাওয়ার আগে বলে যায় সকালে অয়ন্তী আর তার ছবি তোলার বিষয়টা যেন কাউকে না বলে। আহানও ভাইয়ের কথায় সম্মতি দেয়, কিন্তু আহান এই কথাটা কতক্ষণ চেপে রাখতে পারবে এটাই দেখার বিষয়। অয়ন্তীর বাড়ি থেকে সকলে চলে এসেছে। লিজার যেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে দেখা করার জন্য আর তরই সইছে না, তাই দ্রুত পায়ে সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে, তখনই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে নিজেকে বাঁচাতে সামনে যা পেয়েছে চোখ বন্ধ করে তাই আঁকড়ে ধরেছে ভয়ে। কিন্তু চোখ খুলে যা দেখে তাতে লিজার চোখ কপালে। তার সামনে সুঠাম দেহের অধিকারী গৌরবর্ণের সুদর্শন একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। চোখ মুখে ফুটে আছে কাঠিন্যের ছাপ। রাগে নাক বারবার ফুলাচ্ছে। মনে হচ্ছে লিজাকে এক্ষুনি গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিবে। গুলি করার কারণও আছে, কারণ লিজা ধরেছে তো ধরেছেই, ছেলেটির শার্ট ধরেছে আর তার উপরে শার্টের কয়েকটা বোতামও ছিঁড়ে গেছে, যার কারণে ছেলেটির বুকের অনেকটা জায়গা দৃশ্যমান রূপে ভেসে আছে। লিজা শুকনো ঢোক গিলে সাথে সাথে পুরুষ মানুষটির শার্ট ছেড়ে দিয়ে বলে, সরি, আমি সত্যি দেখতে পাইনি। ছেলেটা চিৎকার করে বলে, চোখ কি ব্যাগে নিয়ে হাঁটেন যে দেখতে পারেন না? আজব, আমি সরি তো বললাম। সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? এখন আপনি ঘরে আগুন লাগিয়ে সরি বলে দিলেন, তাতে কি আগুন নিভে যাবে? লিজা ভ্রু কুঁচকে বলে, আশ্চর্য, এখানে ঘরে আগুন দেওয়ার কথা কোথা থেকে আসছে? আর এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। পুরুষ মানুষটি নিজের সাদা শার্টের দিকে তাকিয়ে দেখে লাল রঙের একটা দাগ। একে তো তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে, তার উপরে মেয়ে মানুষের লিপস্টিকের দাগ। চোয়াল শক্ত করে শার্টের বাকি বোতামগুলো খুলে গা থেকে শার্টটা খুলে ফেলে। লিজা তা হতভম্ব হয়ে দেখছে। মানে কি করে একটা মানুষ ভরা মজলিসে এভাবে উদাম হয়ে যেতে পারে? কি নির্লজ্জ লোক রে বাবা। লোকটি লিজার হাতে শার্টটা ধরিয়ে দিয়ে বলে, আমার শার্টের ছিঁড়ে যাওয়া প্রত্যেকটা বোতাম লাগিয়ে দিবেন, আর আপনার ওই লিপস্টিকের লাল দাগটা তুলে আমার শার্ট আমার হাতে হস্তান্তর করবেন মিস বালিকা, আর তা না হলে আপনার নামে আমি মামলা ঠুকে দিব বলে দিলাম। লিজার মাথা ভন ভন করছে। এই সামান্য একটা ঘটনার জন্য তার মানে এই লোক মামলা ঠুকে দিবে? পাগল নাকি এই লোক? চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে জহুরা বেগম সদর দরজার কাছে এসে সারাফকে এভাবে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, এ কি সারাফ, তুই উদাম গায়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? সারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার শার্টের এই মেয়ে মান ইজ্জত রাখেনি চাচি, তাই বাধ্য হয়ে উদাম হতে হলো। তা বলে এখানে পুলিশদের যে লজ্জা শরম কম থাকে না, সেটা তুই আজ প্রমাণ করে দিলি। চাচি, পুলিশদের লজ্জা শরম কম থাকে সেটা আপনাকে কে বললো? সব পুলিশ না, হাতে গোনা কয়েকজন, যারা সুযোগ পেলেই জনগণের কাছ থেকে টাকা দাবি করে বেহায়ার মতো। লিজা তৎক্ষণাৎ বুঝলো এই লোক কেন মামলা ঠুকে দেওয়ার কথা বলেছে। নিজেই তো পুলিশ, তাই এমন আজগবি মামলা দিতে তার কাছে সহজই হবে। লিজা জহুরা বেগমের কাছে গিয়ে সারাফকে কিছু বলতে না দিয়ে বলে, চাচি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি, পড়ে যাচ্ছিলাম দেখে ওনার শার্ট আঁকড়ে ধরেছিলাম, আর তাতে ওনার শার্টের বোতাম খুলে যায়। আর জহুরা বেগম হাত দিয়ে থামিয়ে বলেন, আচ্ছা যা হওয়ার হয়ে গেছে। সারাফ, তুই গিয়ে নুহাসের একটা শার্ট পরে নে, সবাই তোর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দেখ। সারাফ যাওয়ার আগে লিজাকে বলে, আমার শার্ট আমি আগের রূপে ফেরত চাই মিস বালিকা, আর সেটাও খুব দ্রুত। কথাটা বলে সারাফ চলে যায়। জহুরা বেগম বলেন, শার্টটা আমাকে দাও। লিজা জেদ দেখিয়ে বলে, না চাচি,
ওনার শার্ট যেহেতু আমি নষ্ট করেছি সে তো আমি ঠিক করে দিব। জহুরা মুস্কি হেসে বলেন, আচ্ছা, অয়ন্তীর সাথে দেখা করবে তো? অয়ন্তী উপরে আছে, যাও। যারা চেঁচামেচির আওয়াজ শুনে নিচে নামতে নিবে প্রতি মুহূর্তে সারাবকে এই অবস্থা দেখে হতবাক হয়ে বলে, এ কি সারাফ ভাইয়া, তুমি এভাবে কেন? সারাব কিছু না বলে হনহনিয়ে চলে যায়। যারা লিজাকে দেখতে পেয়ে লিজার কাছে গিয়ে বলে, কখন এলে তুমি লিজা আপু? এই তো এই মাত্র, আর এসে এত বড় এক খাম্বার সাথে ধাক্কা খেলাম। যারা ভ্রু কুচকে বলে, খাম্বা? এই খাম্বাটা কি আবার? কি নাম যেন, সারাফ না খারাপ? লিজার মুখে খারাপ নামটা শুনে যারা হাসতে হাসতে বলে, সারাফ ভাইয়া যদি শুনে তুমি তাকে খারাপ বলে ডেকেছো তাহলে তোমার নামে মামলা করে দেবে ভাইয়ার নাম বিকৃত করে ডাকার অপরাধে। লিজা ঠোঁট ফুলিয়ে বলে, অলরেডি মামলা দেওয়ার ভয় দেখিয়ে গেছেন এই খারাপ। আচ্ছা চলো ভাবি, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। লিজাকে যারা ঘরটা দেখিয়ে নিচে চলে যায়। লিজা ঘরে ঢুকে অয়ন্তীর এমন সাজগোজ দেখে বলে, ওহো, এটা কি দেখছি আমি? আসমান থেকে মনে হচ্ছে কোনো এক পরী নেমে এসেছে। অয়ন্তী লিজার কাছে এসে তার গায়ে থাপ্পড় মেরে বলে, ইস, তুই একটু বেশি বলছিস। সত্যি বলছি, তোকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ভাইয়া দেখলে নিশ্চিত মূর্ছা যাবেন। অয়ন্তী লজ্জা পায়। লজ্জায় গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে, কিন্তু হঠাৎ করেই ফাইজের কথা মনে পড়তেই বলে, ফাইজ কোথায়? ও আসেনি? এসেছে, কিন্তু এসে আপনার ছোট দেবরের সাথে খেলায় মেতে উঠেছে। আপনার কথা সে বেমালুম ভুলেই গেছে। অয়ন্তী লিজার হাতে শার্ট দেখে বলে, তোর হাতে শার্ট কেন? লিজা বিরস গলায় বলে, আর বলিস না, এক বদ লোকের সাথে দেখা হয়েছিল। লিজা সবটা ঘটনা অয়ন্তীকে খুলে বলে। অয়ন্তী তা শুনে হাসতে হাসতে বলে, আমার শ্বশুর বাড়িতে এসে তোর সাথে এমন একটা সিনেমাটিক ঘটনা ঘটে গেল, খুবই হাস্যকর না ব্যাপারটা? লিজা বিরক্ত নিয়ে বলে, তুই চুপ করবি? তুই না নতুন বউ, কোথায় মাথায় ঘোমটা টেনে মুখ নিচু করে বসে থাকবি? তা না করে তুই এভাবে দাঁত বের করে হা হা হি হি করে হাসছিস। অয়ন্তী হাসি থামিয়ে দেয়। সত্যি তো, সে তো নতুন বউ। এখন যদি তার হাসির আওয়াজ কেউ শুনে ফেলে তাহলে সত্যি খুব খারাপ ভাববে। কিন্তু অয়ন্তীর হাসির শব্দ অন্য কেউ না শুনতে পেলেও জাহিন ঠিকই শুনে ফেলে। সবেমাত্র জাহিন রেডি হয়ে রুম থেকে বের হচ্ছে ফোনে কথা বলতে বলতে, কিন্তু কারো হাসির শব্দ শুনে জাহিন দাঁড়িয়ে পড়ে। লিজার কথাটা শুনে বুঝতে পারে হাসির মালিকটা কে, কিন্তু জাহিনের খুব জানতে ইচ্ছা করছে অয়ন্তী কী কারণে এভাবে প্রাণ খুলে হাসছিল। ফোনে থাকা নুহাসের গলার স্বর শুনে জাহিন পুনরায় কানের কাছে ফোন নিয়ে হাঁটতে হাঁটতে ভরাট গলায় বলে, রাজনীতির মাঠে নেমেছি আমি, কোনো ফুটবল খেলার মাঠে নয় যে যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। আমি নিজের গতিতে চলবো, অন্যরা কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কথাটা বলে শেষ করতেই আজহার শেখ এসে জাহিনকে বলে, জিয়ান, তোমার কাছে যাচ্ছিলাম। জাহিন নুহাসকে পরে ফোন করবে বলে কল কেটে দিয়ে চাচাকে বলে, কিছু হয়েছে চাচ্ছ? তোমার শ্বশুর মশাই তোমার সাথে কথা বলতে চায়। আমি ওনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে চলো। জাহিন হামিদ খন্দকারকে দেখে মুখে সালাম দেয়। হামিদ খন্দকারও সালামের জবাব দিয়ে জাহিনকে বসতে বলে। হামিদ খন্দকারের পাশেই আজমল শেখ বসে আছেন। জাহিন একটা চেয়ার টেনে বসতেই হামিদ খন্দকার জাহিনকে উদ্দেশ্য করে বলেন, তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন। তোমার আর অয়ন্তী মায়ের বিয়েটা জানি স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু আমার অয়ন্তী মা খুব ভালো মেয়ে, আমার আদরের বড় মেয়ে। ওর মুখ থেকে আমি প্রথম বাবা ডাক শুনেছি। ছোটবেলা থেকে মেয়েটা আমার অনেক ঝড়ঝাপটা সহ্য করে এতটুকু বড় হয়েছে। তাই আমি চাই আমার মেয়েটাকে তুমি সুখে রাখো, ভালো রাখো। বাবা হয়ে এইটুকু তোমার কাছে চাই। জানি তুমি রাজনীতি করো, কিন্তু আজমল শেখ ফোরন কেটে বলেন, আহা বেআই সাহেব, অয়ন্তিমা এখানে খুব ভালো থাকবে, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। জাহিন মুস্কি হেসে বলে, চিন্তা করবেন না, অয়ন্তী যখন আমার দায়িত্বে আছেন আমি ওনাকে সবসময় আগলে রাখবো নিজের সবটুকু দিয়ে। ওনার উপরে ঝড় আসার আগে আমার সাথে যে ঝড়কে মোকাবেলা করতে হবে। আর রাজনীতি কোনো বিষয় ওনার উপরে আজ কাটবে না, আমি আজ কাটতে দেব না। হামিদ খন্দকার জাহিনের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেন, নিশ্চিন্ত হলাম বাবা।